11ই জুন দেবগুরু বৃহস্পতি অস্ত হয়েছিল, আর জুলাই মাসের 8 তারিখে অস্ত থেকে এবার উদয় হচ্ছে। আমাদের জ্যোতিষশাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতি আর শুক্র এই দুটি গ্রহ হচ্ছে সব থেকে শুভ গ্রহ। এবার দেবগুরু বৃহস্পতি উদয় হয়ে যাওয়া মানে অস্ত থেকে, তাহলে তার শুভ্রতা আরও যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাওয়া। তো দেবগুরু বৃহস্পতির এই উদয় অবস্থা মকর রাশির উপর কী রকম প্রভাব ফেলবে এই বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়কে খুব ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এটা চন্দ্র রাশির উপরেই বলা হচ্ছে। দেবগুরু বৃহস্পতির এই উদয়কালে কোন দিক থেকে মকর রাশি সফলতা পাবে, কোন দিক থেকে আবার বিশেষ সাবধান এবং কোন উপাচার এই সময়কালে করবে, সমস্ত কিছুই তুলে ধরব। দেবগুরু বৃহস্পতির উদয়কালে গ্রহদের যে অবস্থান, গ্রহদের এমনি অবস্থান, নক্ষত্রগত যে অবস্থান, সেগুলোও কিন্তু সব কিছুই ভালো মকর রাশির ক্ষেত্রে। এখন মকর রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে তৃতীয় ঘর, যেটা হচ্ছে যোগাযোগের ঘর, 3 নম্বর ঘর যেটা। এছাড়া যোগাযোগ ছাড়াও তো অনেক কিছুই দেখা হয়, কাগজপত্র, ছোট ভাই বোনদের সম্পর্ক, অনেক কিছুই দেখা হয় তৃতীয় ঘর থেকে। পুরুষার্থ, পরাক্রম, এই ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি, যেটা মীন রাশি, আর হচ্ছে যেটা দ্বাদশ ঘর ধনু রাশি। এই দুটি ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে ষষ্ঠ ঘরে। এবং দেবগুরু বৃহস্পতির যে 3টি দৃষ্টি, প্রথম যে দৃষ্টিটা সেটা কর্মের ঘরে পড়ছে, পঞ্চম দৃষ্টি। সপ্তম দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে, নিজের ঘরকে দেখছে, ধনু রাশিকে। তো গ্রহ যখন নিজের ঘরকে দেখে তাহলে সেই ঘরের ফলে বৃদ্ধি করে। আর দেবগুরু বৃহস্পতি তো শুভ গ্রহ, তাহলে এই ঘরের যত রকম ভালো প্রভাব, সব ভালো প্রভাবগুলো এই সময়কালে পাবে এই মকর রাশি। এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে একদম যে ধনসম্পত্তির ঘর, দ্বিতীয় ঘর, বাণীর ঘর। এই ঘরে কিন্তু রাহু অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিগুলো, তার মধ্যে সবথেকে ইফেক্টেড দৃষ্টি হচ্ছে কি নবম দৃষ্টিটা। নবম দৃষ্টিতে বিশেষ কৃপা থাকে, বিশেষ কৃপা। তো দেবগুরু বৃহস্পতির এই ধনসম্পত্তির ঘরে রাহুর উপর দৃষ্টি থাকছে, অর্থাৎ বিশেষ কৃপা এই সময় লাভ করবে এই মকর রাশি। এবং রাহুর সাথে এমন একটা এখানটাতে সম্পর্ক তৈরি হচ্ছে, রাহু কিন্তু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, সেটা হচ্ছে পূর্বা ভাদ্রপদে। এবং দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে আদ্রা নক্ষত্রে। তো নক্ষত্রগত পরিবর্তনও কিন্তু রাহুর সাথে হয়ে বসে রয়েছে। আর অপরদিকে রাশির অধিপতি শনি দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে, তবে নক্ষত্রটা হচ্ছে শনির নিজের নক্ষত্র, উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রও খুব ভালো নক্ষত্র, সৌভাগ্যের প্রতীক। এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, যার অধিপতি দেবতা হচ্ছে আহির্বুধন না, পৃথিবীর নিচে বসে থাকা সাপ, যার উপরের অংশটি দেবতার মতো আর নিচের অংশটি হচ্ছে সাপের মতন, যাকে শেষনাগের সাথে তুলনা করা হয়েছে। আর এই শেষনাগের উপর শ্রীহরি বিষ্ণু শয়ন, অনেক কিছু বোঝায় এই নক্ষত্র থেকে। অপরদিকে পঞ্চম ঘর, যেটা হচ্ছে বৃষ রাশি, এখানটাতে শুক্র অবস্থান করছে। শুক্রও কিন্তু 8 তারিখ আবার নক্ষত্র পরিবর্তন করে নেবে, চলে আসবে রোহিণী নক্ষত্র, যেটা হচ্ছে চন্দ্রমান নক্ষত্র। আর অপরদিকে এই মকর রাশির আবার ভাগ্যের ঘরের অধিপতি বুধ সপ্তম ঘরে অবস্থান করছে, সেটা হচ্ছে কি এই চন্দ্রমান রাশি কর্কট রাশিতে। রাশির উপর দৃষ্টি থাকছে এবং নক্ষত্র থাকছে নিজের নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র। অষ্টম ঘরে অবস্থান করছে মঙ্গল কেতু। মঙ্গল নক্ষত্র পরিবর্তন করেছে 30শে জুন, চলে এসছে শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে। এবং কেতু আবার 20 তারিখে এই জুলাই মাসে নক্ষত্র পরিবর্তন করবে, পূর্বা ফাল্গুনিতে প্রবেশ করবে। আর দেবগুরু বৃহস্পতির সাথে যে সূর্যদেব রয়েছেন, সূর্যদেব কিন্তু অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার অদিতি। তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান এই পুনর্বসু নক্ষত্র। আর পুনর্বসু নক্ষত্রের সিম্বল হচ্ছে ধনুষবাণ, যেটা থেকে অনেক কিছু বোঝায়, একাগ্রতা বোঝায়, শালীনতা বোঝায়, ধৈর্য জিনিসটাকে বোঝায়। তারপরেই তো লক্ষ্যভেদ। তো এই ধনুষবাণ কিন্তু শ্রীরামচন্দ্র আমাদের প্রাণপ্রিয় প্রভুর কাঁধেই ছিল। তো এখান থেকে অনেক কিছু বোঝাচ্ছে এই দেবগুরু বৃহস্পতি আর সূর্যের অবস্থান ষষ্ঠ ঘরে। মানে প্রবল শত্রুহান্তা যোগ, বিপরীত রাজ্য যথেষ্ট তৈরি হয়েছে। 2টি বিপরীত রাজ্য এই সময় পাচ্ছে এই মকর রাশি, এবং তার সাথে পাচ্ছে প্রবল শত্রুহান্তা যোগ। মকর রাশির ক্ষেত্রে সবথেকে যেটা এই মুহূর্তে ভালো জিনিস ঘটবে সেটা হচ্ছে কি, যে কোনো কম্পিটিশন, সেই কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে এই মকর রাশি। কারণ প্রতিদিনের আমরা জীবনযাত্রায় যে একটা
প্রতি মুহূর্তে ফেস করছি, সেটা হচ্ছে কি এগিয়ে যাওয়া, সেটাও কি বাধার দ্বারা, যে প্রতি মুহূর্তেই কিন্তু বাধা পাই। কোনো একটা কাজ করতে যাচ্ছি, সেখানটাতে বাধা পাচ্ছি, কোথাও কিন্তু চট করে সে এগিয়ে যেতে পারছি না, কারণ এত কম্পিটিশন বেড়ে গেছে প্রত্যেকটা ক্ষেত্রে, নিজের কর্মক্ষেত্রে। এই যে একটা কম্পিটিশন নিজের কর্মক্ষেত্রে প্রতিনিয়ত, সেই কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে যাবে এই সময় মকর রাশি। কারণ দেবগুরু বৃহস্পতি উদয় হচ্ছে এবং তার সাথে সূর্য অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে, এবং আদ্রা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। অর্থাৎ নিজের কর্মক্ষেত্রে যথেষ্ট এগিয়ে যাবে, সেটা কর্মক্ষেত্রের যে কোনো দিকে। যে কেউ কর্মের খোঁজ করছে এই সময়কালে, সরকারি হোক বেসরকারি হোক, যে কোনো কর্ম যে সন্ধান করছে, এই সন্ধানও সফল হবে এবং কর্মলাভও হবে, কারণ দেবগুরু বৃহস্পতির শুভ পঞ্চম দৃষ্টি কর্মের ঘরে থাকছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজকর্ম যথেষ্ট ভালো হবে, কারণ দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে, তার নবম দৃষ্টি রাহুর উপরে থাকছে। রাহু যখন দ্বিতীয় ঘরে অবস্থান করে, বাণীর ঘরে, তখন রাহু বলতে গেলে মকর রাশির ক্ষেত্রে কুম্ভ রাশিতে অবস্থান করছে রাহুর অবস্থান, এবং রাহুর উপর তো দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। তো রাহুর এখানটাতে ফ্যাক্টরটা হয়ে যাবে যে যেরকম ভাষা প্রয়োগ করবে, সামনের থাকা ব্যক্তির সাথে যেরকমভাবে কথাবার্তা বলবে, তাতে কিন্তু একটা মায়াজাল তৈরি করে দিবে, কথার মায়াজালে আকৃষ্ট করে দিবে, অর্থাৎ না হওয়া কাজও কিন্তু নিজের কথার দ্বারা সম্ভব হবে। দ্বিতীয় ঘরে রাহুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, অর্থাৎ মুখে যখন কোনো কথা বলবে তো মনে হবে যে 100 গ্রাম চিনি সেই মুখ দিয়ে বেরোচ্ছে, এত মিষ্টি কথা হবে। অর্থাৎ সামনের থাকা ব্যক্তি সহজে না করতে পারবে না, এবং যেখানটাতে না করতে পারবে না সেখানটাতে কোনো অসফলতার কোনো ব্যাপারই নাই, অর্থাৎ নিজের কাজকে যথেষ্ট এগিয়ে নিয়ে যেতে পারবে এই সময়কালে যারা কথাবাচক হিসাবে কাজ করছেন। কারণ দেবগুরু বৃহস্পতি যে ষষ্ঠ ঘরে অবস্থান করছে, এটা শত্রুদের ঘর, আর দেবগুরু বৃহস্পতি যে নবম দৃষ্টি সেটা দ্বিতীয় ঘরে পড়ছে, বাণীর ঘর। তো বাণী সম্পর্কিত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা ওকালতি করছেন, চ্যাটার অ্যাকাউন্টেন্ট, যারা ধর্মের কথা প্রচার করে বেড়াচ্ছেন বা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, সেলসের কাজে রয়েছেন, মিডিয়ার কাজে রয়েছেন, যেখানটাতে নিজের মুখের কথার দ্বারা, নিজের জ্ঞানের দ্বারা কাজকর্ম চলছে, সেই জায়গাগুলোতে বিশেষ সফলতা পাবে। এবং শনি দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে, বহু সরকারি কাগজপত্র যেখানটাতে যোগাযোগ হচ্ছিল না, সেই যোগাযোগগুলো হবে। এবং যাদের এই সময়কালে কল লেটার, প্রমোশন লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার যেগুলো আটকে ছিল, সেই কাজগুলো হবে। কিন্তু বিপরীত থেকে বিপরীত পরিস্থিতি তৈরি হলেও এখন সহজে বেরিয়ে যেতে পারবে এই মকর রাশি, এবং নিজের লক্ষ্য, সেই লক্ষ্য কিন্তু ভেদ করতে পারবে। অর্থাৎ এই যে দেবগুরু বৃহস্পতির সাথে যে সূর্যের অবস্থান, আর সূর্য যে পুনর্বসু নক্ষত্রে থাকছে, তো দেবগুরু বৃহস্পতির সঙ্গ পেয়ে গেল, অর্থাৎ নিজের লক্ষ্যকে অতি সহজে ভেদ করতে পারবে গুরুর দিক নির্দেশনায়, গুরুর আশীর্বাদে, গুরুর কৃপাতে সেই লক্ষ্য কিন্তু ভেদ হবে, অর্থাৎ সফলতার দুয়ারে কিন্তু পৌঁছাচ্ছে এই মকর রাশি। এত সুন্দর গ্রহদের অবস্থান এই সময়কালে তৈরি হচ্ছে। এরপরে শনিও বক্রি হয়ে যাবে, রাশির অধিপতি বক্রি হয়ে যাবে, ধনসম্পত্তির ঘরের অধিপতি বক্রি হচ্ছে। তো বক্রি যখন হবে তখন তো আলাদা ভিডিওই দিব। তো বক্রি হলে এমনি চেষ্টা বল বেড়ে যাবে, বৃদ্ধি পেয়ে যাবে। ধনসম্পত্তির ঘরের অধিপতি হচ্ছে শনিদেব, রাশির অধিপতি হচ্ছে শনিদেব, মীন রাশিতে এসে বক্রি হচ্ছে দেবগুরু বৃহস্পতির রাশিতে, আর দেবগুরু বৃহস্পতির শুভ নবম দৃষ্টি থাকছে সেই ওই ধনসম্পত্তির ঘরে। আবার শনিদেবের দশম দৃষ্টি থাকছে দ্বাদশ ঘরে, সেটা হচ্ছে ধনু রাশিতে, দেবগুরু বৃহস্পতির রাশিতে। যোগাযোগ ব্যবস্থার খুবই সুন্দর রাস্তা তৈরি হয়ে যাবে, যেখানটাতে হওয়ার কথা না সেই সমস্ত জায়গাতে যোগাযোগ হবে, যেটা কল্পনার বাইরে হবে। এবং পরবর্তীতে আবার গ্রহগুলো যে রাশি পরিবর্তন করবে, শুক্রের পরিবর্তন রয়েছে, শুক্র পরিবর্তন করবে, তারপর হচ্ছে সূর্যদেব রাশি পরিবর্তন করবে, মঙ্গল রাশি পরিবর্তন করবে, সবাই তো ঘর পরিবর্তন করবে। দেবগুরু বৃহস্পতির সাথে এসে শুক্র জুতি তৈরি করে নেবে, দুই গুরু একসাথে অবস্থান করবে। দুই গুরুর জুতি আগামী দিনে হতে যাচ্ছে ষষ্ঠ ঘরে। শুক্র দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করে ধনু রাশির উপর দৃষ্টি দিবে, আবার দেবগুরু বৃহস্পতি শুক্রের সাথে জুতি তৈরি করে শুক্রের মূল ত্রিকোণ রাশি তুলা রাশির উপর দৃষ্টি থাকবে। কত সুন্দর একটা যোগ তৈরি হচ্ছে আগামী দিনে এই মকর রাশির ক্ষেত্রে। তবে যাই হোক, এই দেবগুরু বৃহস্পতির যে জুতিটা তৈরি, দেবগুরু বৃহস্পতির যে উদয় অবস্থা, এই উদয় অবস্থা হয়ে যাওয়া দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ লাভ করা এই মকর রাশির ক্ষেত্রে সফলতার একেবারে চরম ঊর্ধ্বে উঠে যাবে এই মকর রাশি। যেরকম ধর্মপথে চলবে, ধর্মকে সাথে নিয়ে চলবে, সেরকম কর্ম করবে, সেরকম পুরুষার্থ করবে, সেরকম নিজের জ্ঞানের দ্বারা, নিজের বুদ্ধির দ্বারা
এই রোজগারের কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে যাবে, অর্থাৎ সফলতা নিশ্চিত এই সময়ে মকর রাশির ক্ষেত্রে হতে যাচ্ছে, যেটা বিগত দিনে একেবারে মাইনাস থেকে মাইনাসে চলে গেছিলো, এমন জায়গায় পৌঁছে গেছিলো যেটা বলার ভাষা নাই। কিন্তু সময়ের সাথে সাথে তালে তালে মকর রাশি যথেষ্ট অ্যাডভান্স হতে চাচ্ছে। কেতু অবস্থান করছে অষ্টম ঘরে কেতু আকস্মিকভাবে ধনসম্পত্তি লাভ করায়। মঙ্গল চলে যাবে এরপরে একদম 28 তারিখে রাশি পরিবর্তন করে নেবে, ভাগ্যের ঘরে অবস্থান করবে। মঙ্গল হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে চতুর্থ ঘরের অধিপতি, যেটা সুখের ঘর এবং লাভের ঘরের অধিপতি, ভাগ্যের ঘরে অবস্থান করবে। কত সুন্দর পজিশন আগামী দিনে মকর রাশির ক্ষেত্রে হতে যাচ্ছে। যারা এই বিদেশি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, ইম্পোর্ট এক্সপোর্ট বা কোনো বিদেশি কোম্পানিতে কাজের চেষ্টা করছেন, সেই কাজগুলো খুবই ভালো হবে। যারা বিদেশে কর্মহীন অবস্থায় রয়েছেন তাদের কর্মের সংযোগ রয়েছে। লাভ যে কোনো দিক থেকেই হবে। দেবগুরু বৃহস্পতি যেরকম বিদেশের কানেকশন তৈরি করছে, সেরকম শুক্রও কিন্তু ওই নিজের ঘরে অবস্থান করে লাভের ঘরের উপর দৃষ্টি দিচ্ছে, এবং লাভের ঘরের উপর আবার মঙ্গলেরও দৃষ্টি থাকছে অষ্টম ঘর থেকে, কারণ মঙ্গল কিন্তু নিজের ঘরকেও দেখছে, এবং মঙ্গল শুক্রেরই নক্ষত্রে অবস্থান করছে। চারিদিক থেকে যথেষ্ট ভালো সময়ে মকর রাশির। কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ রয়েছে, বেতন বৃদ্ধির যোগ রয়েছে। যারা পার্ট টাইমার হিসেবে কর্ম করছেন তাদের কর্ম পার্মানেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে। আবার যারা সরকারের বিরুদ্ধে কোনো কোর্ট কেস মোকদ্দমায় জড়িয়েছেন নিজের কর্মকে নিয়ে, সেদিক থেকেও বিশেষ সফলতার যোগ রয়েছে এই সময়কালে। চারিদিক থেকে একটা উন্নতির জোয়ার এই সময়কালে মকর রাশির জীবনে। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতির উদয় খুবই ভালো অবস্থান। এরপরে শনির বক্রি অবস্থান হবে, সেইগুলো নিয়ে আলোচনা করব। তো দেবগুরু বৃহস্পতির এই উদয়কালে অবশ্যই মকর রাশিকে বলবো যে এই সমস্ত উপাচার করতে, সেটা হচ্ছে হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে প্রত্যেক দিন পাঠ করবেন, এবং তার সাথে যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা গুরুর সান্নিধ্যে থাকবেন। সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন, অথবা বলছি তার সাথে পিতাকে অবশ্যই সম্মান করবেন, এবং তার সাথে পিতার আশীর্বাদ নিয়েই কর্মক্ষেত্রে বেরোবেন। এবং যে সমস্ত মন্দিরে 12 মাস পূজা হয়, সেই সমস্ত মন্দিরে পূজারীদের আসন দান করবেন, যে বসার আসন, যে আসনে বসে পূজা করে। কারণ কেতু অষ্টম ঘরে রয়েছে, অষ্টম ঘরে কেতু আধ্যাত্মিক জিনিসটাকে যথেষ্ট ভালো করে, এবং কেতু যদি খুব খারাপ পজিশনেও থাকে তাহলে এই আসন দান করাতে কেতুও যথেষ্ট ভালো পজিটিভ হবে। এছাড়া গাই গরুকে সবুজ জাতীয় খাবার খেতে দিবেন। এবং শনি তৃতীয় ঘরে অবস্থান করছে, শনি থেকে সেবা জিনিসটা বোঝায়, ধর্মের প্রতি সেবা দিবেন। যে কোনো ধর্মস্থান যেখানটাতে নোংরা অবস্থায় পড়ে রয়েছে, নোংরা পরিষ্কারের দায়িত্ব নিলেন, কিংবা অন্ধকার রয়েছে আলো জ্বালানোর দায়িত্ব নিলেন, যে কোনো একটা দায়িত্ব নেবেন, অর্থাৎ ধর্মের প্রতি নিজেকে যথেষ্ট এগিয়ে নিয়ে যাবেন, তাহলে যথেষ্ট ভালো ফল এই সময়কালে পাওয়া যাবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার একটি নতুন পর্ব নিয়ে আসবো। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।